তিন দফা ভূমিকম্পের পর শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি না নিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আবাসিক হলগুলোতে জরুরি কাঠামোগত পরীক্ষা ও সংস্কার শুরু করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিকেল 5টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে। শনিবার রাত 9টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 6 ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ঝুঁকির মধ্যে পড়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে আত্মনির্ভরশীল দেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই। এজন্য সবাইকে ধানের শীষে ভোট দিয়ে দেশ রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন দুলু। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবে ক্রমান্বয়ে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় জেদ্দায় প্রথম বাংলাদেশি মালিকানাধীন গার্ল পয়েন্ট রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক ফরহাদ শেখ, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে নতুন আঙ্গিকে ও নতুন রূপে গার্ল পয়েন্ট রেস্টুরেন্ট শুরু করলেন। ব্যতিক্রমধর্মী অ্যারাবিয়ান খাবার রেস্টুরেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আগত অতিথিরা। প্রতিষ্ঠানটির উদ্বোধনে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক সালেম মোহাম্মদ, রাশেদ নাফি, মামুন গাজী, আরশাদ গাজী, মোহাম্মদ সোহেল শেখ, ইমরান খান, মিজানুর রহমান, জিয়াউর রহমান সহ আরও অনেকে। কুয়েতে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হানিফ ভূঁইয়া ও রুবেল আলম রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান এম সবুজ। অন্যতম আকর্ষণ ছিলেন ফেনী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম মিলন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মনির আহমেদ মনির, শামীম আজাব ভূঁইয়া, হুমায়ুন কবির আলী, মোয়াজ্জেম হোসেন, সহযোগিতায় আব্দুর রহমান চৌধুরী ও সাইদ আহমেদ। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবসময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রিক সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার একজন চিকিৎসক। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা আজিম কাকুলি ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সারা রাত আইসিইউতে থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়। ডক্টর ফাহমিদা আজিম কাকুলি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন জানায়, স্পেনের ইভেরিয়া, পর্তুগালের টিএপি, চিলির লাতাম, ব্রাজিলের গোল এবং ত্রিনিদাদ ও
টোবাকোর ক্যারিবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট স্থগিত করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে জানায়, ভেনেজুয়েলার পরিস্থিতি অবনতি হওয়ায় এবং সামরিক কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে আকাশসীমায় বেসামরিক বিমানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। এই পরিস্থিতি যে কোনো উচ্চতায় বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্রিকেটের আরও খবর, এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-20 ফাইনালে পাকিস্তান শায়ান্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে খেলা। ওয়েস্টার্ন পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে হাবিবুর রহমান সোহানের দিকে। সোহান 4 ম্যাচে 1 সেঞ্চুরি ও 1 হাফ সেঞ্চুরিতে 202 রানে টুর্নামেন্টের তৃতীয় সংগ্রাহক। গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরির পর সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেন 65 রানের ইনিংস। আর বোলিংয়ে বাংলাদেশের ভরসা রিপন মণ্ডল 4 ম্যাচে 8 উইকেট নিয়ে আছেন টেবিলের শীর্ষে। প্রথম সেমিফাইনালে ভারতে দলের বিপক্ষে অবিশ্বাস্য নাটকীয়তার লড়াইয়ে সুপার ওভারে জিতে ফাইনালে পা রাখে বাংলাদেশ। দ্বিতীয় সেমিতে শ্রীলঙ্কা এই দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান শাহিনস। কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 5টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনাও দিয়েছে তারা। শুক্রবারে মাঝারি মাত্রার ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে একাধিক আবাসিক হলে। এছাড়া মেট্রো রেলের বেশ কিছু স্টেশনেও ফাটল দেখা দিয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জরাজীর্ণ পরিবেশ বলে দেয়, ভূকম্পনের মাত্রা বাড়লে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রবারের মাঝারি ভূকম্পনের পর আতঙ্কিত অনেক শিক্ষার্থী। আমি চোখের সামনেই দেখলাম যে বিশাল বড় একটা ইমারত সুদর্শন হল বাঁশের মতো দুলছে। তো এই যে একটা সবার মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে ভূমিকম্পের। এরপরে দেখলাম যে আমরা দফায় দফায় আবার ভূমিকম্প হলো। অনেকে ট্রমাটাইজ, অনেকে দেখা যাচ্ছে যে অল্প একটু শব্দের কারণে কি কেউ বারান্দা দিয়ে হাইটা যাচ্ছে, এই অল্প শব্দের কারণে কি ভয় পেয়ে যাইতেছে। এ বিবেচনায় 15 দিনের ছুটি ঘোষণার পর সকাল থেকে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থী লম্বা ছুটিতে পাড়ি জমাচ্ছেন গ্রামের বাড়িতে, অনেকে আবার আশ্রয় নিচ্ছেন নিকট আত্মীয়দের বাসা বাড়িতে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। সিদ্ধান্তটাকে আপাতত আমরা সমর্থনই করছি এবং আমার কাছে মনে হয় যে এটা ভালো এবং খারাপ দুই দিকই আছে, বাট মানুষের জীবন যেহেতু সবার আগে, এই কারণে আমার মনে হয় যে হল ছাড়ার নির্দেশনাটা ঠিক ছিল। 1964 সালে এই হলটা বানানো হয়েছে। এই হলটার প্রতিটা রুম আমাদের কাছে ঝুঁকিপূর্ণ। এত রিস্ক নিয়ে তো অ্যাটলিস্ট হলে থাকা যায় না, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইতিবাচকই হচ্ছে। গতকালকে এই তো 3 বার হয়েছে, এই জন্য আসলে ভালোই হয়েছে এটা আমাদের জন্য। ভূমিকম্পের প্রভাব পড়েছে মেট্রো রেলের স্টেশনগুলোতে। অনেক জায়গায় ফাটল তৈরি হলেও রেল চলাচলে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন। এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে শনিবার সকালে দুদিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3টি জোনে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। পরে বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতির ইসি অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশন সফলতার সাথে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেছে কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত বলেও জানান ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।
অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। তামজিদ সুমনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। বক্তব্যে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতিক গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বলেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশে জনগণের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ করতে হলে কিছু মৌলিক চিন্তার পরিবর্তন করতে হবে। দেশের সংস্কারের বিষয়ে যত মৌলিক ধারণা সব 31 দফায় আছে বলেও দাবি করেন তিনি। এ সময় 31 দফায় আগামী রাষ্ট্রভাবনা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বক্তারা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন ড্যাবের চিকিৎসক নেতারা। যে ভাবনা, যে চিন্তা, যে রূপরেখা তারেক রহমান সাহেব 31 দফাকে নিয়ে চিন্তা করছে, স্বাস্থ্যসেবাকে নিয়ে চিন্তা করছে, এই মেসেজটা যদি আমরা ভালো করে মানুষের কাছে পৌঁছে দিই, 50% অফ দ্য জব ইজ কমপ্লিট। নতুন জেনারেশন, নতুন প্রজন্ম তারা কিন্তু অনেক সজাগ। তারা চায় তাদের জন্য কি আছে, তাদের স্বাস্থ্যের জন্য কি আছে, তাদের শিক্ষার জন্য কি আছে, তার কর্মসংস্থানের জন্য কি আছে, কত কম সময়ে কত বেশি আপনি পারফর্ম করবেন আগামী সরকারে গেলে। এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ বিষয়। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই দিন ধার্য করেন। একই সাথে পলাতক শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা নেয়ার আবেদনের শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, আইন সবার জন্য সমান, তাদের বেলায় ভিন্ন হবে কেন? রিপোর্ট হাসান জাবিদের।
গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারপর র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবং মন্ত্রীরা বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। অন্যদের হাজিরার বেলায় আইন ভিন্ন হবে কেন এমন প্রশ্ন রাখেন। যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা 3রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির হয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেন। পরে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। 71-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সুমোটো, অর্থাৎ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এবং হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভাগ বাটোয়ারার মাধ্যমে বিএনপি জামায়াত পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে সাথে নিয়ে এনসিপি এমন ষড়যন্ত্র রুখে দেবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন নূর হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে সংসদ সদস্য প্রার্থী নির্ধারণে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, পূর্বের মতো কালো টাকা ও পেশিশক্তির লড়াইয়ে নামছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ করেন চক্রান্ত হচ্ছে পাতানো নির্বাচনের। যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এনসিপি এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব। জোট গঠন নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। দাবি করেন ক্ষমতার জন্য নীতি আদর্শে ছাড় দেবে না দলটি। মিথ্যা নিউজ করে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব না। সৎ, যোগ্য ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা দলের শীর্ষ নেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রিড পার্টনার্স মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই, এজিএম রায়ান ঝাং এবং মিস এম্বার উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির সকল পার্টনার ও বিশেষ অতিথিরা। সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান। তিনি 3 দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রি ব্র্যান্ডের পণ্য সামগ্রী দেশের ক্রেতা ও ব্যবহারকারীদের নিকট প্রচার, প্রসার, নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদানে পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
বিএনপি কখনো ইসলামের মৌলিক নীতির ব্যাপারে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন। দীর্ঘ ১.৫ দশকের দাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ইমাম, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রশাসন জামাতে ইসলামীর নিয়ন্ত্রণে থাকবে। চট্টগ্রাম ১৪ আসনে জামাতের প্রার্থী শাহজাহান চৌধুরীর বক্তব্যের দায়ভার দল নিবে না বলে জানানো হয়েছে। গতরাতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামাতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে আপত্তিকর এ কথা বলেন শাহজাহান চৌধুরী। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই গ্রেপ্তার করবে, আমাদের কথাই মামলা হারাবে। প্রাইমারি স্কুলের মাস্টার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক দাঁড়িপাল্লার কথা বলতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাতের প্রার্থীরা গণসংযোগ করেছে। খুলনা ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ফরিদপুরের সদর উপজেলার গেরোদা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির কর্মীদের সাথে মতবিনিময় ও কর্মী সভায় উপস্থিত ছিলেন সদর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাটোরের ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিনের ধানের শীষের পক্ষে চাটমোহনের বালুচর ফুটবল মাঠে সমাবেশ ও বিশাল শোডাউন হয়েছে। জামাত ইসলামের মাদারীপুর ২ আসনে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খানের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রোগী ও স্বজনদের সাথে হাসপাতালের স্বাস্থ্যসেবা সমস্যা নিয়ে কথা বলেন। অন্যদিকে সাতক্ষীরা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রৌফের মনোনয়ন বাতিল ও টানা ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। বিসিএস লিখিত পরীক্ষার সময় ২ মাসের পরিবর্তে ৬ মাস করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১:৩০টার দিকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রাখে। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেন আটকা পড়ে। দুপুরের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পাবনায় শিশু হাফসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের ফাঁসির রায় এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবার। সকালে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে হাফসার বাবা অভিযোগ করেন, আসামিরা পাবনা পৌর এলাকার ৯ নম্বর কাউন্সিলর আইয়ুব সর্দারের আত্মীয় হওয়ায় তিনি বিষয়টি থামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং আসামি তার আত্মীয়কে বাঁচানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। গত ১৬ নভেম্বর পৌরসভার শালগাড়িয়া এলাকায় শিশু হাফসার মৃতদেহ উদ্ধার করা হয়। দেশের ৬৪ জেলার ঐতিহ্য, পণ্য, সংস্কৃতি ও খাদ্যের বৈচিত্র্য তুলে ধরতে ব্যতিক্রমী ঐতিহ্যের হাট বসেছে সাভারে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই হাটের আয়োজন করে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ এবং ব্র্যাক ব্যাংক। এর আগে ঐতিহ্যের হাটের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম.আর. কবির। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা মূল মন্ত্র হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ইমাম খতিবদের নেতৃত্বে আগামী দিনে সোনালী সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেছেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইমামদের দাবির পক্ষে একমত পোষণ করেন। সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীতে ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ইমাম খতিবদের নৈতিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা রক্ষায় যেকোনো নৈতিক দাবির পাশে তার দল থাকবে। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। জোর কদমে এগিয়ে আসুন, আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল, তাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। দীর্ঘ 1.5 দশকের তাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামীতে সরকার গঠন করলে যেন ইমাম খতিবদের 7 দফা দাবি বাস্তবায়ন করা হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পুনরায় চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার ভারতকে এই চিঠি পাঠানো হয়েছে। 17 নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ফাঁসির আদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও। আর পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে এর আগেও একাধিকবার ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। 27 নভেম্বর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার রায় ঘোষণা করা হবে। রোববার ঢাকার 5ম বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে শেখ হাসিনা এবং তার 2 সন্তান 30 কাঠা সরকারি জমি নেওয়ার অভিযোগে মামলা 3টি দায়ের করে দুদক। এদিন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তারা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেননি। সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ভূমিকম্পের 3 দিন পেরোলেও আতঙ্ক কাটেনি ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীবাসীর। জেলার বিভিন্ন জায়গায় ফাটল আর ভূমিধসের চিহ্নই বলে দিচ্ছে ভূমিকম্পের নজিরবিহীন ভয়াবহতার চিত্র। এদিকে গত 48 ঘন্টায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন। ঘটনাস্থল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জামাল হোসেন। গত শুক্রবার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে। সেই নরসিংদীর একটি খামার রয়েছে, এখানে 3টি স্তরে এখানে দেবে গেছে মাটি এবং পুরো এলাকাটি কিন্তু এখন পেছনে ফাটল ধরেছে। এমন কোনো কিছুর সাথেই কোনো দিনই পরিচয় হয়নি নরসিংদীবাসীর। শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যার উৎপত্তি স্থল নরসিংদী জেলার মাধবদী ও পলাশ।
এসব এলাকার বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ফাটল ধরা বিভিন্ন স্থাপনা মেরামত বা মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। মাটির ফাটল ভরাট করলেও মানুষের মনে যে আতঙ্ক আর উৎকণ্ঠা কাজ করছে তা ভরাট হতে কতটা সময় লাগবে সেই প্রশ্ন জনমনে। মাগরিবের পর আবার একটা ভূমিকম্প হয়েছিল 6:10 দিকে, তো ওই ভূমিকম্পে আপনার মানুষের ভিতরে আরো ভয়টা ঢুকে গেছে। এত বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হইতেছে, আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। আমার জীবনে প্রথম এটা ভূমিকম্প, এত বড় শক। আমরা সত্যি এলাকাবাসী সহ আমরা যারা এখানে বসবাস করি সবাই আতঙ্কিত হয়ে গেছি। শুক্রবারের ভয়াবহতার ছাপ না মুছতেই শনিবারের দুদফা মৃদু ভূকম্পন মানুষের ভয়ের জগতে আবারও নাড়া দিয়েছে সবাইকে। এরই মধ্যে রাতে আবারও ভূমিকম্প হতে পারে এমন প্রচারণার খবর শুনে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয় নরসিংদী শহরের মানুষ। এই আতঙ্কে বাসাবাড়ি মানুষ যারা 5তলা 10তলা থাকে কেউ কিন্তু বাসায় ঘুমাইতে পারে না। রাতে তো আমরা 11:30 দিক দিয়ে রাস্তায় জনবল লোক রাস্তায় নেমে গেছে সবাই। ঘটনার পরপরই পরিদর্শনে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদগণ। আগামী বুধবার বুয়েটের একটি প্রতিনিধি দল নরসিংদী ভূকম্পন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। গত 3 দিনেও তেমন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জেলা প্রশাসন। ডিসি অফিস, সার্কিট হাউস সহ বেশ কিছু সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জেলা প্রশাসক বলছেন শিগগিরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে। ভূমিকম্পের কারণে আতঙ্কিত না হয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, নরসিংদী। চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। হিরু পাশাপাশি স্ত্রী ইশরাত জাহানের বিরুদ্ধেও অনুসন্ধান করা হচ্ছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং তার স্ত্রী নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন 26 বছর বয়সী মাহিদুল ইসলাম অঙ্কন। ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সবশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারি। চট্টগ্রামে আগামী 27 নভেম্বর শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। দ্বিতীয় ম্যাচ 29 নভেম্বর, তৃতীয় এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর। এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। বাফুফে ভবনে মিশন অস্ট্রেলিয়া লোগো উন্মোচনকালে কথা বলেছেন তিনি। এশিয়ান নারীদের সর্বোচ্চ আসরে অংশ নিতে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বাফুফে। চলতি মাসে ত্রিদেশীয় সিরিজ সহ ফিদা, ঋতুপর্ণাদের ম্যাচ এবং অনুশীলনে শোভা পাবে মিশন অস্ট্রেলিয়া লোগোটি। আজারবাইজান, মালয়েশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ ছাড়াও অস্ট্রেলিয়া যাওয়ার আগে আরও 3টি ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। এদিকে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের জন্য আলাদা আয়োজন করা হবে বলে জানান বাফুফে প্রধান। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়া হবে নারী এশিয়ান কাপ। বি গ্রুপে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।